এই যে ওয়ার্ল্ড কাপটা না ভাই আমাদের কিছু এপিক ম্যাচেস দিচ্ছে যেগুলো সারা জীবন মনে রাখার মতো, অ্যান্ড দ্য কারেন্ট ওয়ান ইজ ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা। যে ম্যাচটা আমরা চোখের সামনে দেখলাম, দেখুন এই ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে 3টে পার্টে এই ভিডিওটাকে ভাঙতে হবে, সোজা কথা হবে, 3টে পার্টে ভাঙতে হবে। কারণ এটার মধ্যে এক্সাইটমেন্ট ছিল, এটার মধ্যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সেস ছিল, এটার মধ্যে মেসির ম্যাজিক ছিল, এটার মধ্যে কন্ট্রোভার্সিস ছিল। তো 3টে পার্টে ভাঙতেই হবে। আর ফার্স্ট পার্ট যেটা নিয়ে কথা বলতে হবে, অবভিয়াসলি ভাই লিও মেসি। আমরা যে জিনিসটা দেখছি ইটস জাস্ট আনথিঙ্কেবল। আমি যখন ইজিপ্ট সেকেন্ড গোল করলো, আমি বসে খেলা দেখছিলাম আমার বাবার সাথে, কারণ আমার ফুটবল খেলা, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ দেখার সবথেকে বড় মানে পার্টনার হচ্ছে আমার বাবা। আমি ফুটবল খেলার দেখার এই নেশা তার কাছ থেকেই পেয়েছি। সেই ছোটোবেলায় মনে আছে এখনও 1998 ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাত্রিবেলা পড়েছিল, মাঝরাতে। তো বাবা তুলে দিয়েছিল আমায় ঘুম থেকে, চল খেলা দে। আমি তখন আমি খুবই ছোটো, 8 বছর বয়স আমার, কিন্তু মনে আছে যে বাবা তুলে দিয়েছিল ঘুম থেকে যে খেলা দেখবো। কিছুই বুঝিনি, কিছুই মনে নেই, একটা জাস্ট ওই ঝলক মনে আছে, জিদানের হেড, আর কিছু মনে নেই। 2002 প্রথম ওয়ার্ল্ড কাপ যেটা প্রপারলি দেখেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি বাবার সাথে যখন খেলা দেখছিলাম, আমি 2-0 হয়ে যাবার পর, আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার, তো 2-0 হয়ে যাবার পর আমার বাবা বলছিল আর সম্ভব নয়, আর এই ম্যাচটা সম্ভব নয়, কারণ আর 12 মিনিট মাত্র বাকি, এখান থেকে আর্জেন্টিনার পক্ষে সম্ভব নয়। আর তখনই কমেন্টেটার একটা স্ট্যাটিস্টিক্স দিল যে এর আগে ফিফা ওয়ার্ল্ড কাপে 2 গোলে পিছিয়ে যাওয়া, মানে 2-0 গোলে পিছিয়ে গেছে আর্জেন্টিনা, এমন ম্যাচের সংখ্যা ছিল 13টা। আর সেই 13টা ম্যাচের রেজাল্ট কী ছিল জানেন? 13টা দিয়ে আর্জেন্টিনা হেরেছিল। বাট আমি বাবাকে একটা কথাই বললাম যে পারলে একজনই পারবে, অ্যান্ড দ্যাটস লিও মেসি। পারলে ওই মানুষটাই পারবে কিছু করে দেখাতে, কারণ মেসি নিজের ফুটবলটাকে যে উচ্চতায় নিয়ে গেছে না, সেখানে তার দুটো মোমেন্টসের দরকার। সিম্পলি আপনি মেসিকে এখন আর দেখবেন না যে মেসি বিভিন্ন পজিশনে যাচ্ছে বা মেসি দৌড়ে বেড়াচ্ছে। যখন মেসির পায়ে বল থাকে না, যখন ধরুন অপোনেন্টের পায়ে বল, বা যখন আর্জেন্টিনার বাকি প্লেয়াররা হয়তো পাসিং করছে বল নিয়ে, সেই মোমেন্টে মেসির মুভমেন্টটা নোটিস করবেন। মেসি সামান্যতম দৌড়াদৌড়িও করে না। মেসি তো কখনো কখনো হাঁটে পর্যন্ত না, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সে দেখে কি চলছে, আর তার সঙ্গে স্ক্যান করে ভাই। তার মনে হয় চোখে স্ক্যানার লাগানো আছে, সে স্ক্যান করে কোথায় কীরমভাবে মুভমেন্ট। আমার মনে হয় না মেসি আগে থেকে দেখতে পায়, মেসি বুঝতে পারে কি হবে যদি ওই মোমেন্টে মেসির কাছে বল আসে, কি হতে পারে সেটা মেসি আগে থেকে দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ দ্য গ্রেটেস্ট রাইট নাও, তাই না? আর আজকে তাই হলো। আমি প্রথম ম্যাচের দিন থেকে, আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিন থেকে আমার মনে একটা জিনিস নিয়ে ডাউট ছিল, বিকজ এই বছরের এই ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা অনেক বেশি ডিপেন্ডেন্ট মেসির ওপর। খেলা তৈরি করতে হচ্ছে মেসিকে এবং খেলা ফিনিশ করতে হচ্ছে মেসিকে। তো সেখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন ছিল যে যেদিন মেসির একটু খারাপ যাবে আর্জেন্টিনা কেমন হবে? এমন হবে যেটা ইজিপ্ট 2-0 অবস্থায় অবধি যখন ছিল না, ঠিক সেই সিচুয়েশানটা হবে যদি মেসির খারাপ, একটা হাফও যদি মেসির খারাপ যায় না, দিস আর্জেন্টিনা ইজ প্যাথেটিক। এই আর্জেন্টিনার সাথে অন্য কোনো ওয়ার্ল্ড কাপের মিডিওকার যে টিমগুলো, তার কোনো ডিফারেন্সেস নেই, একটাই ডিফারেন্স, অ্যান্ড দ্যাট ইজ দিস ম্যান। এর বাইরে আর কোনো ডিফারেন্স নেই ভাই। ডিফেন্স লাইন, মিডফিল্ড বলুন, কারণ মেসির পাশে এই বছর আর দি মারিয়া নেই, যেটা বারবার করে আমি আমার সব কটা ভিডিওতে বলেছি, নেই দি মারিয়া। সো সেই ডার্টি ওয়ার্কটা করার জন্য একটা প্লেয়ার নেই যে 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 মেসির জায়গায় ডাবল দৌড়াতো। হ্যাঁ জানি এই টিমটাও সেটা করতে পারে, তো এই প্লেয়াররাও করে দেখাচ্ছে, তারা মেসিকে যে পরিমাণ ভালোবাসে সেটা তারা প্রত্যেক ম্যাচে দেখাচ্ছে। বাট কোয়ালিটিতে ডিফারেন্সেস তো থাকবেই না, আর সেই জিনিসটা হচ্ছে বারবার। তো যাই হোক, যেটা বলছিলাম, এই ধরনের ম্যাচ বের করার জন্য আপনি যদি আইদার আপনাকে 90-95 মিনিটের জন্যই পুরোপুরি লিও মেসিকে থামিয়ে রাখতে হবে, কারণ লিও মেসির জন্য এখন আর 90 মিনিট দরকার নেই না, 2-3 মিনিটের মোমেন্টসও লিও মেসি কাজ করে দেবে। আর তাই তো হলো আজকের ম্যাচে, 2-3টে মিনিটস, 2-3টে মোমেন্টস, অ্যান্ড দেখুন ইজিপ্টের জেতা ম্যাচটা আর্জেন্টিনা না, লিও মেসি সিম্পলি টেনে বার করে নিল, তাদের মুখের ভেতরে হাত ঢুকিয়ে বের করেছে ম্যাচটাকে।
ইজিপ্টে তো এখান অবধি ম্যাচটা গিলে নিয়েছিল ইজিপ্ট, সেখান থেকে লিও মেসি টেনে বার করেছে ম্যাচটাকে। আর ম্যাচটা জেতার পর 3 নম্বর গোলটা হওয়ার পর লিও মেসির এই কান্নাটা, ম্যাচটা জেতার পর লিও মেসির এই কান্নাটা, যেটা বোঝা যাচ্ছিল যে পেনাল্টি মিস করার পর আজকে মেসি চাপে ছিল। কারণ মেসি আজকে বাঁ দিক টার্ন নিতে না পারা, বল নিয়ে ড্রিবল করতে গিয়ে ফাম্বেল করা, মেসির কাছে এগুলো দেখা যায় না, খুব রেয়ার এগুলো হয়। বাট যেদিন হয়ে যায় সেদিন টিম সাফার করে। আর্জেন্টিনা সাফার করছিল। আমি জানি না আজকে আর্জেন্টিনার সাথে ফ্লোরেন্তিনো পেরেজও মানে সরি ওই আমাদের, আমি তো পাপা পেরেজের নাম বলে ফেললাম, আজকে ওই আমাদের ফিফা প্রেসিডেন্টও সাফার করেছে কিনা, জোকস অ্যাপার্ট। বাট আর্জেন্টিনা সাফার করবে যদি মেসি সাফার করে। এটা তো ফার্স্ট পার্ট মেসির ব্রিলিয়ান্স ভাই, গোলটা, অ্যাসিস্টটা, আমি আবারও বলছি আমি জানতাম মেসি পারলেই একমাত্র হবে, আদারওয়াইজ সম্ভব না, আর মেসি পেরেওছে। বাট দ্য সেকেন্ড পার্ট অফ দিস ভিডিও যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইজিপ্ট এটা বুঝিয়ে দিল, বা এই ধরনের টিমেরা এটা বুঝিয়ে দেয় যে তারা, দেখুন 2-0 গোলে এই জায়গা থেকে এই ম্যাচটা কেন ইজিপ্ট হারলো, কেন বেলজিয়ামের সাথে আগের দিন সেনেগাল হেরেছিল, কারণ জানেন, বিকজ অফ দেয়ার ইনএক্সপিরিয়েন্স, বিকজ তারা খেলাটা কন্ট্রোল করতে পারে না, খেলাটাকে আর 12 মিনিট টেনে নিয়ে যেতে পারলো না, কীভাবে আর্জেন্টিনার থেকে দূরে খেলাটাকে রাখা যায় সেটা পারলো না, তারা ডিপ লাইন করতে শুরু করলো, ডিফেন্সিভ লাইনকে ডিপে নামাতে শুরু করলো। আর আপনি মেসির এগেনস্টে এটা করতে পারেন না। আপনি মেসিকে যত বেশি বক্সের বাইরে থেকে সুযোগ দেবেন, কারণ মেসি তো শুধু গোল স্কোরার নয় না, মেসি তো অ্যাসিস্টও প্রোভাইড করে দেবে, যেটা সে করেছে আজকে, ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার প্লাস দেখুন টপ অ্যাসিস্ট প্রোভাইডার, টোটালে বলছি। এরকম প্লেয়ার আর কোনো দিন আসবে? আপনার কী মনে হয় এরকম প্লেয়ার আপনি আর কোনো দিন পাবেন জীবন? উই আর ওয়াচিং গ্রেটনেস ভাই, উই আর ওয়াচিং গ্রেটনেস, বাট দ্য প্রবলেম ইজ, যদি আজকে এখন আমি যখন ভিডিওটা করছি অলমোস্ট কলম্বিয়া সুইজারল্যান্ড খেলা হাফ টাইম হয়ে গেছে, আমি হাফ টাইম বসে এটা করছি, তো কলম্বিয়া সুইজারল্যান্ডের মধ্যে যদি কলম্বিয়া ওঠে, অ্যান্ড দে উইল বি ফিজিক্যাল ভাই, যে আমি যা ফার্স্ট হাফটা দেখলাম ভয়ঙ্কর ফিজিক্যাল হবে ওরা। সুইজারল্যান্ডও যদি ওঠে ফিজিক্যাল হবে, বাট কলম্বিয়া উইল বি টাফ। যদি সেখান থেকে দেন সেমিফাইনালে কোয়ালিফাই করে যায়, দে হ্যাভ টু ফেস ইংল্যান্ড অর নরওয়ে, আর আমার ওখানে মনে হচ্ছে দে হ্যাভ টু ফেস ইংল্যান্ড। অ্যান্ড ইংল্যান্ড অনেক বেশি স্ট্রাকচারাল, অনেক বেশি ম্যাচিওর্ড একটা টিম। ইংল্যান্ড যদি 2-0 লিড পেয়ে যায় না, তারা এইভাবে লিডটাকে ছাড়বে না যেটা আজকে ইজিপ্ট করল। সো এই ম্যাচটাও আবার প্রমাণ করে দিল যে কেপ ভার্দে আর্জেন্টিনার এগেনস্টে যে পারফরমেন্সটা দিয়েছিল, ওই পারফরমেন্সটা জাস্ট আর্জেন্টিনার একটা ব্যাড ডে ছিল না, এই প্রবলেমটা এই আর্জেন্টিনার এবারে হচ্ছে। মিডফিল্ড সাডেনলি গন, মিডফিল্ড সাডেনলি নেই, হঠাৎ করে বোঝা যাচ্ছে না। ডিফেন্সিভলি টিমটা ইনিশিয়াল স্টার্টে যতটা বেটার ছিল, সাডেনলি ডিফেন্সিভ অর্গানাইজেশনটা দেখতে ভালো লাগছে না। স্কালোনিকেও দেখে মনে হলো চিন্তার মধ্যে আছে এই বিষয়টা নিয়ে, বাট এনি হাউ দে হ্যাভ গন থ্রু। বাট এগুলো প্রবলেম, আর হয়তো স্কালোনি এগুলো নোটিস করেছে, অ্যান্ড ই উইল ওভারকাম দ্যাট, মনে তো হয়। বাট ম্যাচুরিটি অবভিয়াসলি, ইফ ইউ হ্যাভ মেসি, তাহলে আপনার কাছে ম্যাচ আছে ভাই, যতক্ষণ না ফাইনাল হুইসেলটা বাজছে আপনার কাছে ম্যাচ আছে। তো এটা তো দুটো পার্ট, বাট দ্য থার্ড পার্ট, প্লিজ কেউ মনে করবেন না আমি মেসি হেটার ভাই। আমি সেই 2006 ওয়ার্ল্ড কাপে মেসিকে ফার্স্ট দেখেছি, আমি তার আগেতে ক্লাব ফুটবলে আমি রেগুলার বেসিস ফলো করি রোনাল্ডো মেসিকে দেখতে পাওয়া আমাদের কাছে এই জন্মে একটা জন্ম, একদম মানে আমাদের সার্থক হয়ে যাওয়ার মতো ব্যাপার। সো আই এম নট লিও মেসি হেটার, বাট ফিফা যে জিনিসটা করছে না, তাতে আপনি কোথাও গিয়ে এটা ভাবতে বাধ্য হবেন যে ফিফা মেসিকে একটা বিজনেস ব্র্যান্ড হিসাবে ইউজ করে। যদি মেসিকে ওয়ার্ল্ড কাপে রাখা যায়, যত বেশি ওয়ার্ল্ড কাপে রাখা যায় তত বেশি ফিফার প্রফিট, এটা ভাবতে বা ভাবাতে বাধ্য করছে ফিফা। কারণ আজকে যে জিনিসটা দেখুন, যেমন আমি বললাম কথাটা, আমার বাবা আর আমি একসাথে খেলা দেখি, সে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল হোক, ক্লাব ফুটবল হোক, যে কোনো বড়ো ম্যাচ হোক, ওয়ার্ল্ড কাপ ফুটবল তো বটে। আমার বাবা 1982 থেকে ওয়ার্ল্ড কাপ দেখছে, তখন সব ম্যাচ দেখাতো না, 86-এ সব ম্যাচ দেখিয়েছিল। আর আমার বাবা পাগল করা ফুটবল ফ্যান, দিয়েগো মারাদোনার ফ্যান, আর্জেন্টিনা ফ্যান। আর আজকে আমার বাবা সেই কথাটা বলছেন
যে এইটা উচিত হলো না, এটা চোখে লাগছে প্রচণ্ড। 2022-এও লেগেছিল, বাট এবার যেটা চোখে লাগছে না, এটা আর্জেন্টাইন সমর্থকরাও বুকে হাত দিয়ে জানেন কি হচ্ছে। যে গোলটা বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল হতে পারতো, শুধু এই বিশ্বকাপ বলে না, বিশ্বকাপ হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট গোল হতে পারতো, সেটাকে এমনভাবে রব করা হলো। লিসান্দ্রো মার্টিনেজকে ওটা ফাউল দেওয়া হলো লিসান্দ্রো মার্টিনেজের ওপর। যদি ধরে নিই দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডিসিশন, যদি ওটা ভারের সঠিক ডিসিশন, একই লজিকে মোহাম্মদ সালার উপর যে ট্যাকেলটা হয়েছে বক্সের ভেতর, তাহলে সেটা কি করে সফট আর পেনাল্টি হয় না? ওই ট্যাকেলটা তাহলে কি করে সফট? তাহলে তো ওটাও পেনাল্টি, তাই না? বাট 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 ইউ নেভার নো। ফিফা আমাদের এটা ভাবতে বাধ্য করছে, আর আমরা ভাবতে ভাবতে এখন সিওরিটির জায়গায় পৌঁছে গেছি যে ফিফা পার্টিকুলারলি একটা দলকে ভয়ঙ্করভাবে টানায়, ভয়ঙ্করভাবে সাপোর্ট করে। কারণ ফিফার প্রেসিডেন্ট তাদের সাথে স্ট্রাগল করে, ফিফার প্রেসিডেন্ট তাদের সাথে সাফার করে যখন তারা সাফার করে। তো ফিফার প্রেসিডেন্ট নিজে বলে ফেলেছে না সেই কথাটা। বাট যদি এই জিনিসটা হতে থাকে, আজকে আপনি দেখুন ইজিপ্টের ম্যানেজার, ইজিপ্টের কোচ, ইজিপ্টের প্লেয়াররা যে কথাটা বলে, ইজিপ্টের কোচ যে কথাটা বলেছে যে ভাই মাঠের ফুটবলের বাইরেও অনেক কিছু চলছে, আর সেইখানে আমরা হেরে যাচ্ছি, কারণ সেখানে আর্জেন্টিনা আর মেসি একটা বড় ব্র্যান্ড, আর ফিফা চায় এই ব্র্যান্ডটা মাঠে থাকুক। অ্যান্ড আমরা যারা ফুটবল ফ্যান্স, আর যদি এই জিনিস হতে থাকে, তাহলে আগামী দিনে তো প্রচণ্ড বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ যেভাবে ইউএসের একটা প্লেয়ারের রেড কার্ডকে ফেরত আনা হয়েছে, রেড কার্ড ব্যানটাকে সাসপেনশন তুলে দিয়ে তাকে খেলানো হয়েছে, ফিফা ইজ নট নিউট্রাল এনিমোর। আমরা 2022-এও জানতাম, 2022 চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল, 2026 তো চোখ বাইরে বেরিয়ে আসছে ভাই দেখতে দেখতে। ফিফা আপ কুছ তো রহম করো ভাই। একটু লুকিয়ে চুরিয়ে হয়েছিল 2022-এ, এবার তো ওপেন। উই অল নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আমরা সবাই জানি কি হতে চলেছে, স্টিল আমরা না জানার ভান করে ওয়ার্ল্ড কাপ দেখছি। ক্যারি অন গাইস।